দর্শক, আজ আমরা কথা বলবো বিশ্বের অন্যতম আলোচিত রাজনৈতিক মতাদর্শ সমাজতন্ত্র নিয়ে। এর অতীত কি ছিল, বর্তমান কি, ভবিষ্যৎ কোন দিকে যেতে পারে। 90 বছর আগে রাশিয়াতে রুশ বিপ্লব বলে যে ঐতিহাসিক বিপ্লবটি হয়েছিল, তার ভেতর দিয়েই সমাজতন্ত্র বিশ্বব্যাপী একটি রাজনৈতিক মতাদর্শ হিসেবে বিস্তৃতি লাভ শুরু করে। অত্যন্ত প্রতাপের সাথে সোভিয়েত ইউনিয়ন, পূর্ব ইউরোপ এবং অন্যান্য দেশে এবং বিশ্বের অনেক দেশেই সমাজতন্ত্র কিন্তু বিস্তৃত হয়। 90 সালে তার পতনও হয়, বিশেষ করে রাশিয়াতে, এমনকি পূর্ব ইউরোপে। তবে সাম্প্রতিককালে আমরা আবার দেখতে পাচ্ছি ল্যাটিন আমেরিকাতে, বিশেষ করে বলিভিয়া, ভেনেজুয়েলাতে আবার সমাজতন্ত্র বা সাম্যবাদের বাণী কিন্তু বেশ জোরালোভাবেই ভেসে আসছে। বিশ্বের অনেক দেশের মতোই আমাদের দেশেও এই মতাদর্শের রাজনীতিবিদ রয়েছেন, তারা রাজনীতি করেন এবং আমরা তাদেরকে বামপন্থী রাজনীতিবিদ হিসেবে জেনে থাকি। এমন দুজন রাজনীতিবিদকে আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি সমাজতন্ত্রের বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে কথা বলার জন্য। পরিচয় করিয়ে দিচ্ছি তাদের সঙ্গে। মঞ্জুরুল হাসান খান, সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। খালিকুজ্জামান, আহ্বায়ক বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। দর্শক, আজ আমাদের সাথে সাংবাদিক বন্ধুরা রয়েছেন সাজেদ রোমেল, রিপোর্টার 21 টিভি, খাজা মাইনুদ্দিন, বিশেষ প্রতিনিধি দ্য নিউ এজ, আতাউল গনি সুমন, স্টাফ রিপোর্টার দ্য ইন্ডিপেন্ডেন্ট। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আমরা জানি যে রুশ বিপ্লব আপনারা ঢাকাতে পালন করেছেন, বিশেষ করে জোট থেকে পালন করেছেন, বামপন্থী জোট থেকে, বামফ্রন্ট থেকে। প্রশ্ন হচ্ছে যে আমরা খুব ভিন্ন ধরনের একটি সমাজ ব্যবস্থা এখন বসবাস করি। তো রুশ বিপ্লবের যে বাণী, যে মূল মন্ত্র ছিল, বা সাম্যবাদের যে বাণী, তার সাথে বিশ্ব পরিস্থিতির এখন কি অবস্থা এবং আমাদের দেশের প্রেক্ষাপটকে কি আপনারা কিভাবে চিন্তা করেন? আমরা যদি রুশ বিপ্লবের প্রেক্ষাপটটা দেখি, যে 1917 সালে যখন সেটা বিপ্লবটা হয়েছিল, সেখানে কিন্তু যে শোষণ, নির্যাতন, অত্যাচার, তারপর সাম্প্রদায়িকতা, আমাদের বাংলাদেশের মতো অনেক মিল আছে তার, এবং সেই ধরনের একটা পরিস্থিতি সেখানে ছিল। সারা পুঁজিবাদী দেশগুলিতে এইসব নির্যাতন, শোষণ, অত্যাচার হতো, কিন্তু সাম্রাজ্যবাদী যুগে রাশিয়া সবচেয়ে দুর্বল লিগ ছিল, যেই কারণে, এবং সেখানে একটা শক্তিশালী পার্টি ছিল, লেনিনের মতো একটা নেতৃত্ব ছিল, যার ফলে সেখানে বিপ্লব হতে পেরেছে। রুশ বিপ্লবের যে ঐতিহাসিক তার ভূমিকা, সেটা হচ্ছে 1 নম্বর, যে পৃথিবীতে বহু বিপ্লব কিন্তু হয়েছে, দাস বিদ্রোহ হয়েছে, দাস ব্যবস্থা পরিবর্তন হয়ে নতুন সমাজ ব্যবস্থা, সামন্ততন্ত্র বা জমিদারতন্ত্র এসছে, জমিদারদের বিরুদ্ধে কৃষকের বিদ্রোহ হয়েছে, তারপর পুঁজিবাদ এসেছে, ধনবাদ এসেছে। কিন্তু প্রত্যেকটা বিপ্লবেই মেহনতি মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কিন্তু তারা কিন্তু ক্ষমতায় যেতে পারেনি। ক্ষমতায় গিয়েছে আরেকটা শোষক শ্রেণী, যেমন দাস মালিকদের উচ্ছেদ করে জমিদাররা ক্ষমতায় গেল, সামন্ততন্ত্র, সামন্ত প্রভুরা ক্ষমতায় গেল, সামন্ত প্রভুদের উচ্ছেদ করে পুঁজিপতিরা ক্ষমতায় গেল, নতুন একটা শোষণ ব্যবস্থা কায়েম হয়েছে। রুশ বিপ্লব হচ্ছে প্রথম বিপ্লব, সেই দিক দিয়ে অনন্য, সেই দিক দিয়ে ঐতিহাসিক, যে মানব ইতিহাসের প্রথম বিপ্লব, যেই বিপ্লবের মধ্যে দিয়ে শ্রমিক শ্রেণী, কৃষক, মেহনতি মানুষ, তারা ক্ষমতায় গেল। এবং শোষণের যে ভিত্তি, সেটা হচ্ছে উৎপাদনের উপায়ের উপরে ব্যক্তিগত মালিকানা, কলকারখানা, শিল্প, ব্যবসা বাণিজ্য, খনি, তারপর কৃষি জমি, সেই ব্যক্তিগত মালিকানার কিন্তু অবসান হলো। সেটা ধাপে ধাপে হয়েছে, সেই কারণে রুশ বিপ্লব ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা এই যে আপনি বলছিলেন যে এত মেহনতি মানুষের জয় হলো এবং উৎপাদনের উপরে তার অধিকার নিশ্চিত হলো, সেই বিপ্লবটি এত 90 সালের ভেতরে আবার আগাগোড়াই ভেঙে পড়লো কিভাবে? আপনারা যদি দেখেন যে অতীতে যে বুর্জুয়া বিপ্লব হয়েছিল, ফরাসি বিপ্লব, সেখানেও কিন্তু বিপ্লবের পরে আবার সেই রাজতন্ত্র ফিরে এসছে, নেপোলিয়ন ফিরে এসেছে, বিভিন্ন সময় নানান রকম উত্থান পতন হয়েছে। কাজে কোনো বিপ্লব যে চিরকাল টিকে থাকবে, এটা সবসময় কিন্তু নিশ্চিত করে বলা যায় না। যেমন প্রথম যদি আমরা বলি সঠিক করে, 1871 সনে প্যারি কমিউন ছিল প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব। তারা কিন্তু 72 দিন টিকে ছিল, 30,000 লোককে হত্যা করা হয়, কিন্তু তারপরে রাশিয়ান বিপ্লব কিন্তু আবার 72 বছর। আমি আবার আপনার কাছে ফিরে আসবো, এই বিপ্লবের মূল সমস্যাগুলো কি ছিল, যে কারণে ভেঙে পড়েছে। আমরা যদি আপনার কাছে জানতে চাই যে রুশ বিপ্লবের সাফল্যটি ছিল, আমরা জানি যে সমাজতন্ত্রের মতো একটি আদর্শকে পৃথিবীব্যাপী পরিচালিত করা গেছে, কিন্তু কেন 90 সালে এই বিপর্যয় হলো, কোথায় সমস্যা ছিল? এটা প্রথম হলো যে 159 বছর আগে কার্ল মার্কস তিনি প্রথম দেখিয়েছিলেন, মানবজাতির সামনে তুলে ধরলেন যে সমাজ বিকাশের একটা অনিবার্য পরিণতি
সেটা কোন দিকে সমাজ যাবে। কারণ সেখানে আমরা জানি যে আমাদের সমাজ, মানুষের সমাজ প্রায় 12,500 থেকে 13,000 বছর আগে গঠিত হয়েছিল। প্রায় 6,000 বছর একটা আদিম গোষ্ঠী সমাজ চলেছে, তারপরে 4 থেকে 4,500 বছর দাস সমাজ চলেছে, তারপরে 2,500 বছর ধরে সামন্ত সমাজ চলেছে, তারপরে 700 বছর ধরে এখন পুঁজিবাদ চলছে। মার্কস 159 বছর আগে তিনি বললেন যে সমাজ তো এখানে থাকবে না, অতীতের সমাজ যেমন থাকেনি এই সমাজ এখানে থাকবে না, তাহলে কোথায় যাবে? তার ঐতিহাসিক অনিবার্য পরিণতি তিনি বলছেন শ্রেণী বিভক্ত থেকে শ্রেণীহীনে যাবে, সাম্যবাদে যাবে। মাঝখানে একটা অন্তর্বর্তীকালীন ধাপ, তার নাম তিনি দিয়েছিলেন সমাজতন্ত্র। ওনার আগেই সমাজতন্ত্রের ধারণা এসেছিল, কিন্তু সেটা ছিল একটা কাল্পনিক। মার্কস এও বলছেন যে আমরা কি চাইলাম সেটা আমরা পাবো না, সমাজে বাস্তবে সেটা বিরাজ করে কিনা, সমাজের ঐতিহাসিক যে চাহিদা তার মধ্যে তৈরি হচ্ছে কিনা এবং সমাজের অভ্যন্তরে সে নিয়মটা কার্যকর আছে কিনা তার উপর নির্ভর করে সেটা কোন দিকে যাবে। জি, ফলে এখান থেকে তিনি যেটা বলেছিলেন 90 বছর আগে রাশিয়ার শ্রমিক শ্রেণী, বলশেভিক পার্টি এবং কমরেড লেনিনের নেতৃত্বে বিপ্লব করে এই যে তথ্য যেটা তিনি দিয়েছিলেন, যে ঐতিহাসিক অনিবার্যতার কথা বলেছিলেন, সেটাকে বাস্তবে পরিণত করলো। এখন প্রশ্ন আসে টিকলো না কেন? এটা মার্কস এবং লেনিন নিজেও বলেছেন। বিপ্লবের পর তিনি বলেছিলেন যে আমরা শুরু করলাম, কিন্তু কে কোন সমাপ্ত করবে তা আমরা বলতে পারি না। এটা বলেছিলেন কেন? বলেছিলেন যে এটা একটা স্থায়ী ব্যবস্থা নয়, এটা অন্তর্বর্তীকালীন ধাপ। পুঁজিবাদ থেকে যখন সমাজতন্ত্রে যাবে, এটা একটা শোষণ মুক্ত হওয়ার প্রক্রিয়া শুরু হলো। সমাজতন্ত্র সম্পূর্ণ শোষণ মুক্ত সমাজ নয়, জি, শোষণ মুক্তির ধাপ। কিন্তু এটা যদি আপনি সাম্যবাদের পথে বিকশিত করতে না পারেন, সে আবার পুঁজিবাদে ফিরে আসবে। আপনি যেটা বলছিলেন যে অন্তর্বর্তীকালীন একটি ব্যবস্থা সাম্যবাদ, আমরা যদি সমাজতন্ত্র আমরা যদি সেটি মেনেও নেই, কিন্তু ফিরে তো গেল আবার ক্যাপিটালিজমে, পুঁজিবাদে। তাই যাবে এই জন্য যে 1894 সাল থেকে 1917 সাল এটা ছিল বিপ্লবের প্রস্তুতিকাল। 1917 সাল থেকে রাশিয়াতে 1956 সাল পর্যন্ত ছিল সমাজতন্ত্র নির্মাণের কাল। 1956 সালের পরে সেটা 20তম কংগ্রেসে সেখানে পুঁজিবাদী একটা নীতি সমাজতন্ত্রের অভ্যন্তরে চালু করা হলো, যেটাকে আমরা শোধনবাদ বলি। আচ্ছা, এবং সেটাই ধীরে ধীরে বিকশিত হয়ে 38 বছর পরে 90 সালে এসে সমাজতন্ত্রকে ধ্বংস করেছে। তাহলে একটা সমাজতন্ত্র এক নিয়মে চলে, পুঁজিবাদ এক নিয়মে চলে। তাহলে সমাজতান্ত্রিক ব্যবস্থার মধ্যে যখন আপনি পুঁজিবাদী নিয়মগুলি চালু করবেন, মন মানসিকতা, ভাব মানস সেগুলি নিয়ে আসবেন, অর্থনৈতিক নিয়মগুলি সেখানে নিয়ে আসবেন, পুরনো ব্যবস্থার অনেক উপাদান ঢুকিয়ে দেবেন, তাহলে ওই ব্যবস্থা টিকতে পারে না। এবং সেই জন্য সে পরিণতি হচ্ছে একটা প্রতি বিপ্লবের মাধ্যমে তার এই অনেকে মনে করে থাকেন যে সমাজতন্ত্র বা সাম্যবাদের যে প্রত্যাশাটি, সেটি হয়তো মানুষের ইন্ডিভিজুয়ালিজম বা সহজাত যে প্রবৃত্তিগুলো তার বিরোধী। এটি কি সত্য? এটা একটা খুবই ভুল ধারণা। কেননা মানুষের যে ব্যক্তি স্বাধীনতা, তার যে সৃজনশীল উদ্যোগ, সেটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে ফেলে পুঁজিবাদ। সবকিছুকে পণ্যে পরিণত করে। মানুষের প্রতিভা, তার সৃজনশীল ক্ষমতা, সেটাও পণ্যে পরিণত হয়ে যায় এবং তারা মজুরি দাসে পরিণত হয় এবং তাদেরকে তারা কেনা বেচা করে মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন কিছুর মাধ্যমে তারা সেগুলিকে নিয়ন্ত্রণ করে। সমাজতন্ত্রে তো এটা হইতেই পারে না। আর সমাজতন্ত্রের বিকাশ, মার্কসকে জিজ্ঞাসা করেছিল যে মার্কসিজমের এসেন্স কি, উনি বলেছিলেন ম্যান। দ্বিতীয় এসেন্স কি, উনি বলেছিলেন ম্যান, মানুষ, মানে পুরুষ মানুষ শুধু না, মেয়ে মানুষ সহ মানুষ কিন্তু এটার এসেন্স। কাজেই এখানে বিধৃত আছে যে প্রত্যেকের বিকাশ, প্রত্যেক ইন্ডিভিজুয়ালের বিকাশ সামগ্রিক বিকাশের সাথে সঙ্গতিপূর্ণ। আমি একটি দর্শকের প্রশ্ন শুনবো আমাদের সংকলিত অংশ থেকে। আমার নাম হুসাইন আহমদ। গণতান্ত্রিক ব্যবস্থায় সবার মত প্রকাশের স্বাধীনতা আছে, রাজনীতি করার সুযোগ আছে। সমাজতন্ত্রে তো মত প্রকাশের স্বাধীনতা নাই। মানুষ কেন সমাজকে সমর্থন করবে? সমাজতন্ত্রে মত প্রকাশের স্বাধীনতা নাই, সেখানে একটি পার্টির মত প্রকাশ করতে দেওয়া হয়। এটা সম্পূর্ণ ভুল ধারণা। সমাজতান্ত্রিক দেশে মত প্রকাশের স্বাধীনতা কেন থাকবে না? মত প্রকাশের স্বাধীনতা থাকবে। কিন্তু আমরা কি সেগুলো দেখেছি সোভিয়েত ইউনিয়নে? সোভিয়েত ইউনিয়নে তো এক পার্টি সিস্টেমটা কিন্তু সোভিয়েত ইউনিয়নের বিপ্লবের পর সঙ্গে সঙ্গে হয়নি। আমাদের এখানে যেমন দেশ স্বাধীন হওয়ার পর জামাতে ইসলামী কিন্তু ব্যান করতে হয়নি। জামাতে ইসলামী তারা পালিয়ে গেছিল, আত্মগোপন করেছিল, সেই রাজনীতি করার কোনো সুযোগ ছিল না। সোভিয়েত ইউনিয়নেও একটা সময় এরকম হয়েছিল, অন্যান্য কিছু যেগুলি পার্টি, সেই পার্টিগুলি প্রতি বিপ্লবের পক্ষে তারা অবস্থান নিয়েছিল। তারা 14টি দেশ তারা মিলে রুশ বিপ্লবের যে দেশ রাশিয়াকে, সোভিয়েত ইউনিয়নকে আক্রমণ করেছিল, সেই আক্রমণকে প্রতিরোধ করার জন্য তারা সেখানে যে ভূমিকা রেখেছিল বলশেভিক পার্টি, অন্য পার্টি অধিকাংশ সবাই তখন সেই তাদের পক্ষে রাজাকারী কাজ করেছিল, যেই কারণে অটোমেটিক্যালি সেগুলি অ্যাক্টিভিটি করার সুযোগ পায়। আপনি যদি এক কথায় দেখবেন ইভেন পার্টির মধ্যে যে ডিফারেন্স, ভিন্ন মত, লেনিনের জীবদ্দশা এবং তার পরবর্তীকালেও সেগুলি ভিন্ন মত কিন্তু প্রকাশ্যে
আলোচনা হয়েছে, কথাবার্তা হয়েছে। জি। পরবর্তীকালে এই জায়গায় কিছু রেস্ট্রিকশন এটে যায়, এটা সমাজতন্ত্রের ইনহেরেন্ট কোনো নিয়ম না। আপনার কাছে যদি আমি একই প্রশ্ন জানতে চাই, কারণ এই কথাটি সমাজতন্ত্রের ব্যাপারে প্রায় বলা হয়, বিশেষ করে যেই দেশগুলোতে আমরা সমাজতন্ত্র ছিল বলে মনে করি সেখানে ভিন্ন মত প্রকাশের কোনো সুযোগ আছে অথবা জনগণের নিজস্ব মত প্রকাশের? একটা সমাজতান্ত্রিক ব্যবস্থা সাধারণ নীতিমালা এক জিনিস, কোন একটি সমাজতান্ত্রিক ব্যবস্থায় শাসন ব্যবস্থার মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি, সেটা ভিন্ন জিনিস। প্রথম কথা হলো, যেমন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আপনি কি এটা অ্যালাউ করবেন কোনো লোককে যে আমি আবার পাকিস্তানের গোলামিতে ফিরে যাব? সেটা আপনি যেন অ্যালাউ করবেন না। তেমনি পুঁজিবাদী দাসত্ব থেকে মুক্ত হয়ে মানুষ একটা শোষণ মুক্তের পথে যখন যাবে, তখন সেখানে আবার শোষণমূলক ব্যবস্থা ফিরিয়ে আনার সেই অধিকারটা থাকে না। এটা হলো এক। কিন্তু মত প্রকাশের স্বাধীনতাকে আপনি আমি ওইভাবে বলছেন কি? মতের কথা আসছি পরে। আচ্ছা। এটা হলো আপনি যেমন বলছেন দল বা ওই সব দল গঠনের ব্যাপারে। এখন মত কথার অর্থটা কি? মত মানে একজন মানুষ হচ্ছে তারা ক্ষমতার মালিক, জনগণ। তাহলে সেই ক্ষমতা কথার অর্থ হলো তার যে অধিকার, সেই অধিকার রাষ্ট্রকেন্দ্রিক, কারণ সেটা সমাজে বাস করে, এটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনার অধীনে আছে। তাহলে সেই ব্যবস্থায় শিক্ষা ছাড়া মতামত গঠন হবে কিভাবে? ফলে এখানে একটা পুঁজিবাদী দেশে, যেমন আমাদের দেশে মত প্রকাশের আপনি বলছেন, রাস্তা দাঁড়িয়ে একজন কি বলবে, সে বললো তার নিজের মতো করে সে কিছু কথা বললো, এটাকে মত প্রকাশ বলে? তাহলে মত প্রকাশের জন্য সে একটা রাষ্ট্রীয় যে নীতি পরিচালিত হচ্ছে, কিভাবে শাসন ব্যবস্থা পরিচালিত হচ্ছে, এইটার উপযোগী করে মানুষকে গড়ে তোলা ছাড়া শুধুমাত্র মত প্রকাশের স্বাধীনতার নামে যেটা চলছে, এটা একটা ভাতাবাজি অনেকটা। ফলে সেটা আমরা বলছি যে একটা সমাজতান্ত্রিক ব্যবস্থায় যাতে সমস্ত জনগণ, যেমন একটা উদাহরণ দিই আপনাকে, 1935 সালে রাশিয়াতে সংবিধান রচিত হয়েছিল এবং সেই সংবিধানের 6 কোটি কপি বিলি করা হয়েছিল। 5 মাস ধরে রাশিয়ার গ্রাম থেকে গ্রামান্তরের সমস্ত জায়গায় সেখানে জনগণের মধ্যে ডিসকোর্স হয়েছিল, যাতে করে মানুষ ব্যবস্থাটি সম্পর্কে জানতে পারে। সংবিধান, কিন্তু আপনি দেখেন কোন পুঁজিবাদী দেশের সংবিধান সেটা আছে কি? আমরা আবার ফিরে আসছি সাংবাদিক বন্ধুর একটি প্রশ্ন শুনি। মঞ্জুরুল হাসান খান এর কাছে আমার একটা প্রশ্ন, যে আপনি বলা হচ্ছে যে সমাজতন্ত্র 90-এর এসে ভেঙে পড়লো, তো যখন গর্বাচেবের সময়টাতে যখন গ্লাসনস্ত পেরোস্ত্রয়িকার মতবাদটা দেওয়া হলো, তখন আপনাদের পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সেটাকে সমর্থন জানিয়েছিলেন। তো সেটা কি আপনাদের পার্টির সমস্যা ছিল, নাকি গ্লাসনস্ত পেরোস্ত্রয়িকা সম্পর্কে আপনারা খুব ভালো জানতেন না, বা এটা যে একটা ষড়যন্ত্র এটা মনে করতেন না? আমার মনে হয় আরেক সাংবাদিক বন্ধুরা একই প্রশ্ন, আমরা এটা শুনে নিই। সমাজতান্ত্রিক ব্যবস্থা হিসেবে আমরা সোভিয়েত ইউনিয়নকে মডেল হিসেবে দেখেছি, সেই মডেল কি যথার্থ ছিল বলে আপনারা মনে করছেন এখন? এই সঙ্গে আমারও একটি প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে আপনাদের ব্যাপারে খুব গুরুতর অভিযোগ আছে, সেটি আপনারা হয় চীন অথবা সোভিয়েত ইউনিয়ন কোনো না কোনো একটি নীতি আদর্শ দ্বারা পরিচালিত হন, দেশীয় প্রেক্ষাপটকে কম বিবেচনায় রাখেন। তিনটি প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, গর্বাচেবের সম্পর্কে আমাদের পার্টির মধ্যে মতভেদ ছিল। আমাদের পার্টির সেন্ট্রাল কমিটিতে মেজর লিডারশিপ, তারা সেদিন গর্বাচেবের পক্ষ নেয়, কিন্তু এটার প্রতিবাদ হয় পার্টির ভেতরে। এবং আপনারা জানেন যে একটা পর্যায়ে আমি বিবৃতি দিয়ে, যখন দেখলাম এটা ঠেকানো যাচ্ছে না, তখন আমি বিবৃতি দিয়ে সেই সময় রিজাইন করি। এই ইস্যুতে স্টেটমেন্ট দিয়ে আমি রিজাইন করি। পরে আমাকে রেজিগনেশনটা অ্যাকসেপ্ট না করে আমাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। এবং পরবর্তীকালে আমাদের পার্টিতে যারা এই গর্বাচবকে সাপোর্ট করেছিল, তারা কিন্তু আলটিমেটলি পার্টি ছেড়ে চলে যায়, আমাদের পার্টি ছেড়ে চলে যায়, এবং গোটা পার্টি আমরা এই গর্বাচবের এই পলিসিগুলোর বিরুদ্ধে আমরা অবস্থান নিয়ে আমাদের স্বাধীন অবস্থান নিয়ে কাজ করি। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনি যেটা বললেন যে একটা বলা হতো যে মস্কোতে বৃষ্টি হলে আমরা ছাতা ধরি, অথবা পেকিং এ চীনে বৃষ্টি হলে কেউ ছাতা ধরে, সেটি রোধ কিন্তু হলো। দেখেন আমাদের পার্টিতে হ্যাঁ এটা ছিল, যারা ছাতা ধরতেন তারা কিন্তু পার্টি ছেড়ে চলে গেছে। তারা মস্কোতে যখন সমাজতন্ত্র ছিল তারা সমাজতন্ত্রের পক্ষে ছিলেন, মস্কোতে যখন পুঁজিবাদ আসলো তারা পুঁজিবাদের পক্ষে চলে গেলেন। কিন্তু আমাদের পার্টির ওভারওয়েলমিং মেজরিটি সবাই কিন্তু ঐক্যবদ্ধ থাকলো যে আমরা মস্কো দেখে না, আমরা ইতিহাস পর্যালোচনা করে আমাদের জনগণের স্বার্থ দেখে, মেহনতি মানুষের স্বার্থ দেখে আমরা সমাজতন্ত্রের ঝান্ডা তুলে ধরেছি। সেই ঝান্ডা আমরা ফেলতে দিব না এবং আমরা ফেলি। আমি এই প্রশ্নে ফিরে আসবো, এই আলোচনায় ফিরে আসবো একটি ছোট্ট বিরতির পর। দর্শক, 21 সময়ের সঙ্গেই থাকুন। দর্শক, আবার ফিরে এলাম 21 সময়ে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা ফোন করতে পারেন 812-6535 থেকে 8 পর্যন্ত। আমরা কথা বলছি সমাজতন্ত্রের বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে। শুরুতেই একজন দর্শকের একটি প্রশ্ন শুনবো। আমার নাম সুমন। এখন দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলছে, রাজনীতিবিদরা গ্রেফতার হচ্ছে, কিন্তু রাজনীতিবিদরা এই দেশটাকে দুর্নীতিগ্রস্ত করেছে। রাজনীতিবিদ হিসেবে কি আপনারাও এর জন্য দায়ী নন?
রাজনীতিবিদরা দুর্নীতিগ্রস্ত করেছে এই কথাটা ঠিক না। রাজনীতিবিদরা এদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, এখানে গণতন্ত্রের লড়াইয়ের নেতৃত্ব দিয়েছে, ব্রিটিশ বিরোধী সংগ্রামের নেতৃত্ব দিয়েছে, শ্রমিক কৃষক মেহনতি মানুষের স্বার্থে লড়াই করেছে। দুর্নীতিবাদ আছে রাজনীতির মধ্যে, আছে সাংবাদিকের মধ্যে, আছে মিডিয়ার মধ্যে, আছে তারপর প্রশাসনের মধ্যে, আছে সামরিক বেসামরিক প্রশাসনের মধ্যে আছে। মিস্টার 10% কাকে বলা হতো, বাগদাদকে চোর কাকে বলা হতো, দুর্নীতি সব জায়গায় ছিল। সেই দুর্নীতি আমাদের দেশে ছেয়ে গেছে। আমরা যারা কমিউনিস্ট বামপন্থীরা, আমরা তো এই দুর্নীতির সঙ্গে জড়িত হই নাই। দুর্নীতির বিরুদ্ধে, কালো টাকার বিরুদ্ধে, বিরুদ্ধে আমরা লড়াই করেছি, সংগ্রাম করে গেছি। কিন্তু সেই দায়টা আমরা নিব কিসের জন্য? এত আদর্শিক অবস্থান থাকলেও আপনাদের কোনো রাজনৈতিক ভিত্তি দাঁড়ায়নি কেন বাংলাদেশের রাজনীতি? আগে পয়েন্টটা একটু বলে নিই। জি, সেটা আপনার উত্তরটি শুনে তারপর আবার আমরা ফিরে সেটা আমরা বলছি এই জন্য যে একটা দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা এটা রক্ষা করা এবং পরিচালনার কাজে যারা লিপ্ত থাকে তারা দুর্নীতি করতে বাধ্য হয়। ফলে এটা বাংলাদেশের দুর্নীতি, ওয়ার্ল্ড ওয়াইড এটা দুর্নীতির ফেনোমেনা। আমেরিকা থেকে শুরু করে এন্টায়ার পুঁজিবাদী দুনিয়ায় দুর্নীতির বাইরে কে আছে? ফলে এখানে যারা এই 36 বছর ধরে এখানে দুর্নীতিগ্রস্ত এই পুঁজিবাদী ব্যবস্থাকে রক্ষা করা, শাসন করার কার্যে নিয়োজিত ছিল, এরাই দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত হয়েছে। বামপন্থীদের সঙ্গে দুর্নীতির কোনো সম্পর্ক নেই। মঞ্জুরুল হাসান খান যেটি বলছিলেন যে স্বাধীনতা যুদ্ধ, ভাষা আন্দোলন, এমনকি প্রগতিশীল আন্দোলনে বামপন্থীদের ভূমিকা রয়েছে, কিন্তু কেন আজকে আমরা বামপন্থীদেরকে এই অবস্থায় দেখি? সেটি কি এই কারণে যে আপনারা সোভিয়েত অথবা মস্কোপন্থী রাজনীতি করেন, ফলে সেখানে যখন বিপদ হয় আপনাদেরও বিপদ হয়? অবশ্য নেই। আমাদের এখানে মানে ব্রিটিশদের সহায়তায় এখানে শোষক শ্রেণী ক্ষমতায় চলে আসলো পাকিস্তানে। আমাদের এখানে কমিউনিস্ট পার্টি পাকিস্তান আমলে 24 বছর নিষিদ্ধ ছিল। বামপন্থীরা অধিকাংশ জেলে ছিলেন। বামপন্থীদের এই যে আমাদের 75-এ যে 4 নেতা হত্যা করা হলো, তার আগে 1950 সনে রাজশাহী খাপড়া ওয়ার্ডে 9 জন বামপন্থী নেতাকে গুলি করে হত্যা করা হয়েছিল। এই নির্যাতন দমন নীতি চলেছে। বাংলাদেশের কতগুলি পরিস্থিতি ছিল, সাম্প্রদায়িকতা ছিল, এগুলি ছিল। সেই কারণে আমরা কমিউনিস্ট পার্টিরা, বামপন্থীরা সেই জায়গায় এগোতে পারি নাই। কিছু আমাদের ভুল ত্রুটিও ছিল, কিছু আমাদের দুর্বলতাও ছিল, সেটাও একটা কারণ ছিল। কিন্তু এখানে আমাদের কন্ট্রিবিউশনটা ছিল, এমনকি আমাদের বামপন্থীদের ভূমিকার কারণে স্বায়ত্ত শাসনের প্রশ্নে যখন এক পর্যায়ে আওয়ামী লীগ বিট্রে করলো, শহীদ সরওয়ার্দী সাহেব প্রধানমন্ত্রী হলেন, উনি বললেন 0+0=0। উনি বললেন স্বায়ত্ত শাসনের জন্য চিল্লাচ্ছ কেন, 98% দিয়ে দিছি, 2% বাকি, একটা পিআইএ আর একটা আমি আছি। তো সেই সময় তো আমরা এই স্বায়ত্ত শাসনের প্রশ্নে কমিউনিস্টরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। কাজে আমাদের সমস্তটা হয়তো আমাদের ব্যাগে ঝোলাতে জমা হয়নি, কিন্তু জাতির ঝোলাতে জমা হয়েছে। আওয়ামী লীগ যে আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগে আসলো, সেখানেও কিন্তু কমিউনিস্টদের একটা বিশাল। আমি আবার আপনার কাছে ফিরে আসছি। এই যে সোভিয়েতপন্থী অথবা চীনপন্থী, এটির কি সমস্যা রয়েছে বামপন্থীদের? এই কথাটাই ভুল। প্রথম কথা হলো যে এই সারা পৃথিবীতে কোনো সমাজের একটা সমান বিকাশ হয়নি। ফলে একটা দেশে যেমন রাশিয়া যে বিপ্লব হয়েছে, তারা একটা মার্ক্সবাদী তত্ত্ব, সেই অনুযায়ী তারা একটা অনুশীলন ঘটিয়েছে সেখান থেকে আমরা শিক্ষা নিতে পারি। চীনে বিপ্লব হয়েছে, তাদের সমাজ সম্পূর্ণ আলাদা। রাশিয়ার সমাজ ব্যবস্থার সঙ্গে চীনের যেমন মিলবে না, এবং চীনের সঙ্গে আবার ভারত বা বাংলাদেশের মিলবে না। এবং আমরা স্ট্যালিনকে যখন মাওসেতুং গিয়েছিলেন রাশিয়াতে, তখন কিন্তু রাজি হন নাই চীনের বিপ্লব। তিনি ফিরে এসে চীনের বাস্তবতা যা ছিল তাকে বিপ্লব করতে হয়েছিল। কিন্তু সেটি হয়তো আপনার রাজনৈতিক সংগঠনের ক্ষেত্রে আপনি মনে করেন। অন্য বামপন্থী দলগুলো কি করছে বাংলাদেশে? তারা যারা মার্ক্সবাদকে মানবে তারা কোনো পন্থী হতে পারে না, কারণ এটা বিজ্ঞান। ফলে আপনি নিউটন পন্থী, আর্কিমিডিস পন্থী, আইনস্টাইন পন্থী এগুলি বলেন কখন? একটা হচ্ছে যে কার্ল মার্কস এবং এঙ্গেলস, তারা কিন্তু কোনো সোশ্যালিজমের মডেল বলেন নাই, খুবই সামান্য কথা বলেছেন কিন্তু সোশ্যালিজম। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে লেনিন বলেছে প্রত্যেকটা দেশ সমাজতন্ত্রে তার নিজস্ব উপায়, নিজস্ব পদ্ধতিতে যাবে। আমরা যদি দেখি কিউবাতে ভিন্নভাবে। আমরা যদি একটু সাংবাদিক, সেটা প্রশ্ন হচ্ছে যে অভিযোগটা আপনাদের বিরুদ্ধে প্রায় আছে এবং বলা হয় যে আসলে গণমানুষের যে রাজনীতিটা, মানুষের চাহিদা, মানুষের আকাঙ্ক্ষা, আপনাদের রাজনীতিতে অথবা দুর্নীতি বিরোধী বিভিন্ন ইয়াতে আপনার সোচ্চার থাকা সত্ত্বেও জনমানুষকে কেন আপনাদের রাজনীতিতে সম্পৃক্ত করতে পারেননি বাংলাদেশের প্রেক্ষাপটে? এবং এই সঙ্গে যদি আমি বলি যে 90 সালের পর আপনারা কিন্তু বামফ্রন্ট করলেন, পরবর্তীতে 11 দল করলেন, এবং কিন্তু ঐক্যবদ্ধ কোনো বাম রাজনীতি কিন্তু আমরা দেখতে পাই না। এই দৈন্যদশা কেন? আচ্ছা, আমাদের যে বাম রাজনীতির কথা বলেন, ডানপন্থী রাজনৈতিক দলগুলি, বুর্জোয়া দলগুলি খুনাখুনি, মারামারি, সন্ত্রাস করে আজকে 111 করলেন, সেটা আপনারা দেখেন না? বামপন্থীদের মধ্যে ভাগাভাগি হয়েছে, এরকম মারামারি খুনাখুনি হয়নি। আর এখন যদি বলেন, এখন যখন সব দল ভাঙছে, আমরা দেখছি বামপন্থী আন্দোলনের ক্ষেত্রে আমরা দেখছি যে বাম দলগুলি বা গ্রুপগুলি
তারা কিন্তু কাছাকাছি আসছে। আমরা তেল গ্যাস রক্ষা জাতীয় কমিটি যে, সেখানে সমস্ত বামপন্থীরা কিন্তু ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে। আমাদের বাম গণতান্ত্রিক ফ্রন্ট আছে, ওনাদের গণতান্ত্রিক কিন্তু জোট আপনাদের আছে, আমাদের ওমর ভাইয়ের নেতৃত্বে আরেকটা জোট আছে। তারপরে আমরা আবার একসাথে বামপন্থী যারা A to Z আমরা কিন্তু কিছুদিন ধরে একত্রে আমরা বসছি। আপনি ঠিকই বলেছেন, আমরা অনেকগুলো মোর্চা অনেকগুলো ফ্রন্ট দেখতে পাই, কিন্তু জনভিত্তি বলে যে কথাটি আছে, যে জনগণের ভেতরে সংগঠন থাকা বা জনগণকে সংগঠিত করা, সেটি কি আপনাদের রয়েছে? আচ্ছা, গণভিত্তি আপনি বলেন, গণভিত্তি আওয়ামী লীগের বিএনপির এত গণভিত্তি, এত লড়াই আন্দোলন করলো, কিছুই তো করতে পারলো না। আর গণভিত্তি যদি আমাদের বলেন, আমরা বামপন্থীরা কি লড়াই করেছি? আমরা বামপন্থীরা খানসাটে একটা ভূমিকা রেখেছি, শনি রাখারা একটা ভূমিকা রেখেছি, ফুলবাড়ি দিনাজপুরের ফুলবাড়িতে আমরা ভূমিকা রেখেছি, আমরা খুলনায় জুট মিল শ্রমিকদের আন্দোলনের ভূমিকা রেখেছি, আমরা গার্মেন্টস শ্রমিক বিদ্রোহের আমরা একটা ভূমিকা রেখেছি, এবং প্রত্যেকটাতে আমরা জয় কিন্তু অনেক আন্দোলনে আপনারা ভূমিকা রাখেন। বন্দরকে বিদেশের কাছে দিয়ে দেওয়ার বিরুদ্ধে আমরা লং মার্চ করেছি, 3টা লং মার্চ করেছি। আমরা গ্যাস দেওয়া যাবে না বিদেশে আমরা বলেছি, সেগুলি তো আমরা জয়যুক্ত হয়েছি। এই সুযোগে আমরা সবই হেরে যাচ্ছি, এটা ঠিক না। এই সুযোগে আমি একজন দর্শকের প্রশ্ন শুনবো। আমার নাম মলয় সরকার। জনগণের দাবি দেওয়া নিয়ে একমাত্র বামপন্থীরাই কথা বলেন, আন্দোলন করেন, কিন্তু আন্দোলন সফল হয় না, আপনারা ভোটও পান না, নির্বাচন কমিশনও এবার আপনাদেরকে ডাকে নাই। এ বিষয়ে আপনাদের মত কি? এটা ঠিক না, নির্বাচন কমিশন কমিউনিস্ট পার্টিকে ডেকেছে, আমরা 25 তারিখে সেখানে যাব, এবং আমরা মনে করি অন্যান্য ছোট যেগুলি দল আছে সেই দলগুলিকেও ডাকা দরকার। আর আমরা জিতি না, যে আমি তো কয়েকটা উদাহরণ দিলাম, আমরা তো জিতেছি, আমরা লড়াই জিতেছি। জনগণের ভোট সেটা নানান কারণে হয়, সরকারই তো এখন সারা দেশের মানুষ স্বীকার করছে, 14 দল স্বীকার করছে, বুর্জুয়া দলগুলি স্বীকার করছে যে আমাদের নির্বাচন ব্যবস্থাটাই ছিল করাপ্ট, এবং যেটার মাধ্যমে কোনো সৎ মানুষ, ভালো মানুষ নির্বাচিত। আমি আবার আপনার কাছে ফিরে আসবো খালিকুজ্জামান সাহেব। আমাদের 90 সালে বামপন্থীদের যে অবস্থা ছিল, তার সাথে যদি আজকে 2007 সালকে আপনি তুলনা করেন, আপনি কি আপনাদের অগ্রগতি দেখতে পান, নাকি অনেক বেশি বিভক্তি এবং শক্তিহীনতা দেখতে পান? এখানে আমি আগের ওই কথাটা একটু বলি, যে এই দেশে এমন কোনো গণ আন্দোলন হয়নি যেটার মধ্যে বামপন্থীরা একটা ভূমিকা পালন করে নাই। সেটা 52-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর মুক্তিযুদ্ধ থেকে পরবর্তীকালের যে কথাটা এসছে, তাহলে বামপন্থীরা সেই জায়গায় সেই অগ্রগতি তেমন হলো না কেন, বা এখানে একটা গুরুতর কিছু তাদের যে ভ্রান্তি, কিছু বিচ্যুতি অতীতে সেগুলি ঘটেছিল, যেগুলি নিয়ে এখন অনুসন্ধান চলছে, বা সেখান থেকে শিক্ষা নিয়ে বামপন্থীরা আবার নতুনভাবে পুনর্গঠিত হচ্ছে। এখন এইটা একটা দিক। আর একটা হলো যে একটা জিনিসের বিকাশ, সমাজে একটা বিপ্লবী শক্তির বিকাশ আর একটা বুর্জুয়া রাজনৈতিক শক্তির বিকাশ একভাবে হয় না। আপনি একটা খোলা জায়গা যদি ফেলে রাখেন, 6 মাসে আগাছা ভর্তি হয়ে যাবে, কিন্তু সেখানে 6 বছরও আম বাগান হবে না বা গোলাপ ফুলের বাগান হবে না, এটা চাষ করতে হয়। তাহলে একটা বিপ্লবী শক্তির বিকাশ, সেটা যদি আপনারা বুর্জুয়া দলের তার গঠন প্রণালীর সঙ্গে বা তার বেড়ে ওঠার সঙ্গে তুলনা করেন, এই তুলনাটা ঠিক হয় না। তারপরেও আরেকটা জিনিস, যে কেন বামপন্থীরা এগোতে পারলো না, সেটা আজকে কিন্তু এই গভর্নমেন্ট সহ এরাই স্বীকার করে নিচ্ছে। কারণ যদি আপনি একটা সিমেন্টের একটা আস্তর দিয়ে রাখেন, সেখানে ধান গাছ হবে? তাহলে যেই সমাজ আপনি বলছেন দুর্বৃত্তায়িত ছিল, যেখানে বলছেন যে কালো টাকা ছিল, সন্ত্রাস ছিল, এবং গোটা সমাজে দুর্বৃত্তায়িত এবং দুর্নীতিগ্রস্ত সমস্ত ইনস্টিটিউশন ধ্বংস করে যেখানে রেখেছেন, সেখানে একটা বিপ্লবী শক্তি, বামপন্থা শক্তির বিকাশ খুব দুরূহ। কিন্তু তারপরেও এই অবস্থার মধ্যেও সেখানে আজকে আপনি গ্যাস জ্বালাতে পারতেন চুলা, যদি বিবিএনআর গ্যাস রপ্তানি হতো? কে ঠেকিয়েছে সেটা? বা এই যে কয়লার সম্পদ আমাদের যেটা 6% রয়্যালিটিতে যেটা পাচার হয়ে যাচ্ছিল, সেটা কে জামান ভাইয়ের কাছে একটা প্রশ্ন। আমি আপনার কাছে আসার আগে এই আমরা কথা বলছি বিচারপতি গোলাম রব্বানীর সঙ্গে। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমরা কথা বলছিলাম দেশের যে বর্তমান পরিস্থিতি, বা এই যে ক্ষয়ে যাওয়া রাজনীতি বা পুঁজিবাদীর মূলধারার রাজনৈতিক দলগুলোর যে ব্যর্থতা, এই সময়ে বামপন্থীদের করণীয় কি, বা কিভাবে এগোনোর পথ রয়েছে বলে আপনি মনে করেন? সমবাদী সমাজ প্রতিষ্ঠার রূপরেখা বাংলাদেশের সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতিতেই আছে, এবং এখানে দেখেন 19 অনুচ্ছেদে বলা হয়েছে নাগরিকদের মধ্যে সম্পদের সুষম বন্টন নিশ্চিত করতে হবে। সুষম বন্টনের উপায় বলা হয়েছে 13 অনুচ্ছেদে। অতঃপর গ্রামীণ উন্নয়ন চূড়ান্ত ফল হবে কৃষি বিপ্লব, অনুচ্ছেদ 16, এবং যার ফলস্বরূপ কোন ব্যক্তি অনুপার্জিত আয় ভোগ করার সুযোগ পাবে না, অনুচ্ছেদ 20। তো এই সংবিধানের রূপরেখায় যদি সমস্ত বামপন্থী একজোট হয়,
তাহলে আমার বিশ্বাস জনগণ তাদেরকেই ক্ষমতায় বসবে। আপনার কাছে একজন সাংবাদিক বন্ধুর প্রশ্ন রয়েছে। আপনি সুষম বন্টনের যে কথা বললেন, এই দাবি নিয়ে আমি কি কোর্টে যেতে পারবো? না, এটা কোর্টে যেতে পারবেন না, কারণ রাষ্ট্রীয় পরিচালন মূলনীতি বলবৎযোগ্য নয়। কাজে আমাদের দরকার এগুলোই যারা বিশ্বাসী সেই রকম দলের বা দলগুলির জোটের ক্ষমতায় আসা। আপনি কি বিচারপতি রব্বানী, আপনি যে বামপন্থী রাজনৈতিক দলগুলো আমাদের দেশে রয়েছে, আপনি কি মনে করেন তারা এই সংবিধানের এই অনুচ্ছেদটি নিয়ে বা সংবিধানের এই মূল মন্ত্র নিয়ে এগিয়ে যাওয়ার জন্য যথেষ্ট? আমার তাই আন্তরিকভাবে বিশ্বাস করি, এবং তাদের এই উপলব্ধিতে আসলেই হয় তাদের নেতা। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সরাসরি টেলিফোনে যোগ দেওয়ার জন্য। আমরা সাংবাদিক বন্ধুর একটি প্রশ্ন শুনবো। কমরেড খালিকুজ্জামানকে আমার একটা প্রশ্ন। আপনি বিকাশের প্রশ্নে কথা বলছিলেন, তো যেটা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের ছাত্র সংগঠন যখন 80-র দশকে ডাকসুতে ক্ষমতায় ছিল, ডাকসুর ভিপি ছিলেন মাহমুদুর রহমান মান্না, আখতারুজ্জামান এরা, তো ওই সময় তো একটা ব্যাপক পরিধি নিয়ে সারা দেশেও আপনার সংগঠন ছিল। এখন বিকাশ তো দূরের কথা, সারা দেশওয়ারি আপনার বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের ছাত্র সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আরো দুর্বল হয়েছে। এইটা কি কারণে মনে হয় আপনার? এটা কি বৈশ্বিক প্রেক্ষাপটের পরিবর্তনের জন্য, না আপনাদের সাংগঠনিক নেতৃত্বের দুর্বলতার জন্য? নির্বাচনের কথা না হয় বাদ দিলাম, 60-এর দশকে 70-র দশকে খুব ট্যালেন্টেড ছেলে মেয়েরা বামপন্থী আন্দোলনে যুক্ত, এখন সেই শিক্ষিত শ্রেণীতে আপনার প্রভাবিত করতে পারছেন না কেন? আপনি যদি দুটি প্রশ্নেরই সরাসরি উত্তর দেন। প্রথম প্রশ্নটি আপনার দলের সাংগঠনিক বিস্তৃতির। প্রথম কথা হলো দেখার ক্ষেত্রে একটু বোধহয় সমস্যা হচ্ছে। এটা হলো আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ সেটা আমরা ছিলাম, কিন্তু এখন বর্তমানে সেটা সারা দেশেই ছাত্র সংগঠনগুলি আরো অনেক বিস্তৃত হয়েছে। তার প্রমাণ এইবার যেমন আমরা এই ভাঙচুর বা এই ধরনের যে ধ্বংসাত্মক কার্যকলাপে যুক্ত না থাকার পরেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া কলেজ থেকে শুরু করে জাহাঙ্গীরনগর, এই সমস্ত এলাকায় কিন্তু আমাদের সঙ্গে যুক্ত যে সমস্ত ছাত্র নেতা, এদের অসংখ্যজন তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, চার্জশিট হয়েছে। তাহলে এগুলি কিন্তু অহেতুকভাবে, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফ্রন্টের যে প্রেসিডেন্ট ছিল সে 1.5 বছর ওখানে নাই, তার বিরুদ্ধে মামলা দিয়েছে। ফলে এটা খেয়াল করলে দেখা যাবে যে বাংলাদেশে এখন যে জেলা পর্যায়ে যত প্রতিষ্ঠিত কলেজগুলো আছে, এই বেশিরভাগ জায়গায় ছাত্র ফ্রন্টের অস্তিত্ব আছে। আমরা মেধাবী ছাত্রদের কথা যেটা বলছেন, দ্বিতীয় প্রশ্নটি যদি আমরা গুরুত্বের সাথে কথা বলি, যে এখনকার তরুণরা তো অনেক বেশি হয়তো সাফল্যের দ্বারা মানে তাড়িত, তারা সফল হতে চায়, কিছুটা ভোগবাদী অভ্যাসের পরিণত হয়েছে, কিন্তু সেই মেধাবী তরুণ যারা বামপন্থী রাজনীতিতে আসতো, তাদের কি সত্যি কোনো আপনার ছোঁয়া দেখতে পান এখন আপনাদের রাজনীতিতে? মেধাবী বলতে আপনি কি বুঝেন? তাহলে মেধাবী বলতে তার একটা মানদণ্ড চাইতো। তাহলে সর্বোচ্চ শিক্ষা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় পর্যায়ে, সে বুয়েট হোক, সে ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, সে মেডিজ, এই সমস্ত প্রতিষ্ঠান যদি হয়, তাহলে সেই সব জায়গায় সত্যিকার অর্থে যারা দেশপ্রেমিক, যারা সৎ এবং যাদের সমাজের প্রতি দায় দায়িত্ববোধ আছে, ধরুন অসংখ্য তরুণী আমাদের সঙ্গে যুক্ত আছে। ফলে মেধাবী ছাত্রছাত্রীদের আকর্ষণ করা যাচ্ছে না এই পথে, এই কথাটা আংশিক সত্য। আমরা যদি মেধাবী বিশেষণটিকে একটু পাশ কাটিয়ে আলোচনা করি, তরুণদেরকে কি আপনারা আকৃষ্ট করতে পারছেন আজকের তরুণদেরকে? আমাদের যে লং মার্চ হলো, আমাদের যে আন্দোলন হলো, সংগ্রাম হলো, সেই সংগ্রামগুলিতে আপনারা তরুণদের দেখেন নাই? এখন যে লড়াই হচ্ছে, আপনারা বলছেন অন্যান্য বুর্জোয়া দলগুলির যে ছাত্র সংগঠন তারা বড় সংগঠন, আপনারা দেখবেন তারা সব ব্যবসায়ী, মাসে লাখ টাকা, 2-3 লাখ টাকা তারা ইনকাম করে, তারা সব টেন্ডার এগুলির ভাগাভাগি করে, ওগুলিকে মিডিয়াতে ফোকাস করা হয়। মিডিয়া হচ্ছে এমন একটা শক্তি, তিলকে তাল করে, তালকে তিল করে। আজকে যেটা খালিকুজ্জামান সাহেব বললেন যে ছাত্র ফ্রন্টের ছেলেরা অ্যারেস্ট হয়েছে, ছাত্র ইউনিয়নের ছেলেরা অ্যারেস্ট হচ্ছে, সাম্প্রতিককালে যে ছাত্র আন্দোলন হয়েছে সেখানে অন্যরা কোথায়? সেখানে তো ছাত্র ইউনিয়নের ঢাকা ইউনিভার্সিটিতে মানব, যে ছাত্র ইউনিয়নের ঢাকা ইউনিভার্সিটি কমিটির প্রেসিডেন্ট, সে তো জেলে গেছে, তার উপরে নির্যাতন হয়েছে। আমাদের চট্টগ্রামে এইভাবে অ্যারেস্ট হয়েছে। কাজে আমাদের এই বামপন্থীরাই তো সমস্ত জায়গায় তারা আছে। কাজে এই কথাটা, এই যে ধারণা দেওয়া হয়, এটা হচ্ছে এ পারসেপশন, পাবলিক পারসেপশন ইজ ক্রিয়েটেড থ্রু দি মিডিয়া, মিডিয়ার মাধ্যমে দেওয়া হয়। আরেকটা যেটা হচ্ছে, যেটা আপনি বললেন যে আমাদের সমাজের যে ডিজেনারেশন হয়েছে, সেটা তো আগে ছিল না। আজকে যে ইয়াবা সংস্কৃতি গড়ে উঠেছে, কি ভয়ঙ্কর পরিস্থিতি, এটা তো কল্পনার বাইরে, কল্পনার বাইরে এই যে সংস্কৃতি গড়ে উঠেছে। তারপরেও যে এই সমস্ত তরুণীরা আমাদের এই সমস্ত ছাত্র সংগঠনে, যুব সংগঠনে, আমাদের পার্টির মধ্যে যে আসছে, এটা তো একটা বিরাট ব্যাপার। সেইটাকে আমাদের খুব মূল্য দিতে হবে। আমরা যদি এই প্রসঙ্গে আপনার মন্তব্যটি পাই, যে
আদর্শহীনতাই কি এই মূল্যবোধ অবক্ষয়ের কারণ? আপনি কি মনে করেন? অবশ্যই, কারণ একটা মানুষ ভালো হবে কি, যেটা আপনি প্রথমে একটা বলেছিলেন যে মানুষের আত্মকেন্দ্রিকতা এবং সমাজকেন্দ্রিকতার এই দ্বন্দ্ব বিভিন্ন সময় চলছে। একটা হলো প্রাণী স্বভাব, মানুষ যখন প্রাণী স্তরে ছিল, সমাজ যখন গঠিত হয় তখন থেকে মানবিকতা অর্থাৎ সমাজকেন্দ্রিক যে মানবতা এবং প্রাণী যে স্বভাব আত্মকেন্দ্রিকতা, এই দুইয়ের দ্বন্দ্ব চলছে। তাহলে আমরা কোন দিকে যাব? তাহলে ওটা একটা সহজাত বৈশিষ্ট্য, সেটা হলো প্রাণী বৈশিষ্ট্য। কিন্তু মানুষ যখন মানবিকতা সম্পন্ন হচ্ছে, যতই মনুষ্যত্ববোধের জাগরণ হচ্ছে, অত সমাজকেন্দ্রিক হচ্ছে এবং আত্মকেন্দ্রিকতা মুক্ত হওয়ার সংগ্রাম করছে। এটা এখন যে কথাটা বলছেন যে মানুষ ভালো খারাপ কীভাবে হয়, একটা সমাজ বিকাশের একটা তার অভ্যন্তরীণ নিয়ম থাকে। সেই সমাজ যেদিকে তার ঐতিহাসিক গতি, তার সঙ্গে যারা ক্রিয়া করে তারাই উন্নত মানুষ হয়। আর সমাজের যে প্রতিক্রিয়ার ধারা, তার সঙ্গে যারা যুক্ত থাকে তারাই অধপতিত হয়ে যায়। এই যে বুর্জোয়া রাজনৈতিক দলের সঙ্গে যে লোক যুক্ত, এরা কি খারাপ? এরা জন্মসূত্রে খারাপ ছিল না। আজকে যারা টেন্ডারবাজিতে ধরা পড়ছে, যাদেরকে আপনি চোর বলে ধরছেন, এই মানুষগুলি জন্মসূত্রে তো চোর ছিল না, তাদের টেন্ডারবাজ ছিল না। ওরা খারাপ হলো কেন? ওরা খারাপ হলো ওরা এমন এক রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়েছে যেটা একটা প্রতিক্রিয়াশীল ধারা, সমাজ বিকাশের যে চাহিদা আজকে তৈরি হয়েছে তার সঙ্গে যুক্ত নয়। আজকে দেখান তো একটা বামপন্থী আন্দোলন, আমাদের দলে একটা ছাত্রফ্রন্ট কর্মী দেখান তো কোথায় টেন্ডারবাজি করেছে এবং কোথায় তারা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে। ফলে এইটা হলো নীতি আদর্শ বলতে সমাজ অভ্যন্তরে সমাজ বিকাশের নীতি যেটা কার্যকর থাকে, সেই নীতি বাস্তবায়নের সংগ্রাম যারা করবে তারাই উন্নত মানুষ হবে, তারাই আদর্শবান হবে। আমরা একটু উন্নয়নের বা অর্থনৈতিক ইস্যুতে আপনাদের সাথে কথা বলতে চাই। এই যে আপনারা কথায় কথায় ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ এর বিরোধিতা করেন, আপনারা বলেন যে তারা দেশের উন্নয়নের বিরোধী শক্তি। তাহলে বর্তমান বাস্তবতায় আপনারা অল্টারনেটিভ অর্থনীতির কি কথা বলছেন, বা কিভাবে আমাদের এদের পরামর্শ ছাড়া কিভাবে এগোতে পারি? মঞ্জু ভাই একটু বলি। আমরা আমাদের দেশে প্রথম কথা হলে গরিব দেশ একটা যে ধোঁয়া তোলা হয়েছিল, বাংলাদেশ গরিব দেশ না। এটা আমাদের দল গড়ার শুরু থেকে আমরা বলেছি যে বাংলাদেশে মাটি, পানি, জনগণ এবং তার যে গ্যাস, এই চারটা জিনিস যদি ব্যবহার আপনি করা যায়, আমি সময় নাই বলে এটা আমরা চ্যালেঞ্জ করেছিলাম 83 সালেও একবার একটা ইয়েতে, যে বাংলাদেশ খাদ্য ঘাটতির দেশ নয়, বাংলাদেশে 20 কোটি মানুষের খাদ্যের যোগান দেওয়া সম্ভব। আমাদের দেশে নদী, নালা, খাল, বিল, সে একসময় 1200 নদী ছিল, এখন 230টা নাই। 18,55,000 পুষ্কর নিয়ে আছে। এখন সেখানে যদি মাছ চাষ হয়, বাংলাদেশটা ইটসেলফ একটা পুকুরের মতো, উত্তর দিকে পাহাড়, পূর্ব দিকে পাহাড়, পশ্চিমে আপ স্ট্রিম, দক্ষিণে সাগর। এই জায়গার মধ্যে একটা মাছ ছেড়ে দিলে আপনি নিশ্চিত থাকতে পারেন যারা বাংলাদেশেই থাকবে। তাহলে এখানে যে পরিমাণ মৎস্য সম্পদ আহরণ করা সম্ভব, এখানে 2,21,00,000 একর জমিতে ধান চাষ হয়। তা আমরা সেটা হিসাব দিয়ে দেখেছি যে যদি 1 একর জমিতে গড়ে আপনি 50 মণ করেন, তাহলে সেখানে 12-15 কোটির লোক যদি আপনি ধরেন, তাহলে একবেলা একজন মানুষের চাহিদা কত? আদাসের মাসে তার 1500 4.5 মণ লাগে, তাহলে 65 কোটি মণ লোক হলে 15 কোটি লোক আপনি খাওয়াতে পারেন। তাহলে ওই হিসাব করলে দেখা যায় 75 কোটি মণ হয় চাল। উদ্বৃত্ত থাকার কথা, ঘাটতি হলো কেন? তাহলে এই ঘাটতি এবং এখানে যে আমাদের জল সম্পদ বা পানি, আমাদের যে কৃষি জমি বা তার সঙ্গে যে প্রাকৃতিক গ্যাস, অন্যান্য সম্পদ, এগুলি দিয়ে বাংলাদেশ এখন যে প্রশ্নটা আসছে সেটা হলো বিশ্বব্যাংক আইএমএফের কথা বলছেন। আমরা একটা সুদখোর মহাজন গ্রামে তাকে দিয়ে বুঝবো এরা কি? এরা হলো বিশ্ব সুদখোর মহাজন। তাহলে একটা সুদখোর মহাজনের কাছ থেকে ঋণ সুদ নিয়ে কোনো কৃষক যেমন দাঁড়াতে পারে না, ওদের কাছ থেকে ঋণ সাহায্য নিয়ে কোনো দেশ দাঁড়াতে পারবে না। এখন সেটা থাকলে আমরা দেখাতে পারবো 80টা দেশের কথা আমরা প্রমাণ করে দেখাতে পারবো যারা ওদের উপর নির্ভরশীল ছিল, ওদের সাহায্য নিয়েছে, তাদের অবস্থা আরও খারাপ হয়েছে। কারণ ওদের কাছে ওদের ইউজারি ক্যাপিটাল, টাকা খাটাতে পারছে না, এবং বিভিন্ন দেশে তারা এই দেশকে নির্ভরশীল করে রাখা এবং সুদ খাওয়া, সেই জন্য তারা এই পরামর্শগুলি নিয়ে আসে। আমি এই বিষয়ে আবার ফিরে আসবো একটি বিরতির পর। দর্শক আবার ফিরে এলাম 21 সময়ে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা জানি যে বর্তমানে একটি সংস্কার চলছে সারা দেশে রাজনীতিতে এবং বেশ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে। সেনাপ্রধান নিজেই বলেছেন যে সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবিদদেরকে এগিয়ে আসার পথ করে দেওয়ার তারা একটি প্রক্রিয়া চালাচ্ছেন। আমরা জানি যে অনেক ক্ষমতাবান নামকরা রাজনীতিবিদ এবং ব্যবসায়ী তারা কিন্তু এখন সাজা পাচ্ছেন, জেলে রয়েছেন। এই যে আওয়ামী লীগ বিএনপির যে শক্তিমত্তা বাংলাদেশে রয়েছে, দ্বিদলীয় রাজনীতি, সেটি হয়তো এই মুহূর্তে মনে হচ্ছে বেশ দুর্বল অবস্থায় চলে গেছে। আপনাদের কি অভিমত? তাতে করে কি বামপন্থীদের নিজস্বতা নিয়ে বেরিয়ে আসার কোনো প্রক্রিয়া বা সৎ রাজনীতির কোনো পথ তৈরি হতে পারে? আমার মনে হয় যে দ্বিদলীয় মেরুকরণের বাইরে একটা বাম গণতান্ত্রিক বিকল্প ছাড়া আমাদের দেশের এই সংকটের সমাধান হবে না। কিন্তু কেউ যদি মনে করেন যে বাইরে থেকে কেউ এসে আওয়ামী লীগ, বিএনপি তাদেরকে মাইনাস করে দিবে আর বামপন্থীরা এসে ফাঁকা মাঠে গোল দিবেন,
এটা সম্পূর্ণ ভুল ধারণা। এটা আজকে বামপন্থীদের সুযোগ কিভাবে হবে? আজকে ডেমোক্রেটিক রাইটস এবং লিবার্টিস তো সবচেয়ে বেশি দরকার আমাদের শ্রমিকরা তারা রাস্তায় নামছে, তাদের উপরে নির্যাতন হচ্ছে, গার্মেন্টস শ্রমিকরা রাস্তায় নামছে, চটকলের শ্রমিকরা রাস্তায় নামছে, কৃষকরা সারের জন্য অবরোধ করছে। তো আমাদের শ্রেণী যাদের মধ্যে আমরা সংগঠন গড়ে তুলি, যাদের মধ্যে আন্দোলনটাকে আমরা সবচেয়ে গুরুত্ব দিই, তাদের তো কোনো ডেমোক্রেটিক রাইটস নাই। রাইটস কাদের আছে? বিজিএমই, তারা ইলেকশন করতে পারে। তারপর আপনার মালিকদের সংগঠন, তারা ইলেকশন করতে পারে, তারা মিটিং করতে পারে, তারা গভর্নমেন্টের সাথে ডেপুটেশন দিতে পারে, গভর্নমেন্ট তাদেরকে ডেকে তাদেরকে সংখ্যামুক্ত করতে চান। কিন্তু আমাদের যে শ্রেণী, যেই শ্রেণী নিয়ে বামপন্থীরা আগায়, সাধারণ মানুষ, তাদের তো ডেমোক্রেটিক রাইটস নাই। কাজেই মইনু আহমদ বললেও তারা আন্তরিকতাকে আমি প্রশ্ন করছি না, কিন্তু বললেই এই জিনিসটা অটোমেটিক্যালি হয়ে যাবে না। ডেমোক্রেটিক রাইটস এন্ড লিবার্টিস গুলি নিশ্চিত করতে হবে। একই সাথে দুর্নীতি এবং সন্ত্রাসের বিরুদ্ধে যদি সরকার ব্যবস্থা গ্রহণ করে দৃঢ়ভাবে এটা করতে থাকে, কাউকে যাতে পলিটিক্যালি ভিক্টিমাইজ না করা হয়, তাহলে আমাদের একটা সামনের দিকে এগোয়া। উনি যে কথাটি বলছিলেন আমরাও সেটি বলছি যে বামপন্থীদের উপর থেকে চাপিয়ে দেওয়া কিছু না, কিন্তু যদি দ্বিদলীয় রাজনীতি যদি কিছুটা হলো থমকে দাঁড়ায় এবং আপনারা ওইভাবে সংগঠন বিস্তার করতে পারেননি, সেক্ষেত্রে ভবিষ্যৎ রাজনীতির চেহারাটা কি আপনি যদি বলেন? প্রথম কথা হলো যে একজন দুর্বল হয়ে গেলে আমি শক্তিশালী হয়ে যাব, কথাটা ঠিক না। আমার দাঁড়াতে হবে নিজের শক্তির উপর ভর করে। আর এই যে এদের যে দ্বিদলীয় কথা বলছেন, দেশ স্বাধীন হওয়ার পর এই জিনিসটা বুঝতে হবে যে আমাদের দেশের শাসন ব্যবস্থার যে অস্থিরতা যেটা চলছে, এটা শুধু এখন তৈরি হয় নাই। তাহলে প্রথম দেশ স্বাধীন হওয়ার পরে পার্লামেন্টারি সিস্টেম ছিল, 3-3.5 বছরের মাথায় সেটা এক দলে চলে গেল। এক দলের পরে সেখানে একটা প্রেসিডেন্ট সপরিবার তাকে হত্যা করে আবার সেখানে সামরিক শাসন আসলো। ওই সামরিক শাসনের গায়ে একটা পার্লামেন্টারি লেবাস, ডেমোক্রেসির লেবাস দিয়ে একটা পার্লামেন্ট সাজানো হলো। আবার একটা মিলিটারি অভ্যুত্থান হলো, তাকে প্রেসিডেন্টকে খুন করা হলো। তারপরে সেই সামরিক শাসনকে গণ অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করা হলো। তারপরে আবার সেখানে পার্লামেন্টারি ফর্ম আসলো, 15 বছর চললো এবং এটা দুর্নীতিগ্রস্ত দুর্বৃত্ত হিসেবে চিহ্নিত হলো। কেন হচ্ছে এটা? মাটির মধ্যে ভূমিকম্প থাকলে ছাদটা স্থির দাঁড়িয়ে থাকবে না। ফলে আপনি সমাজ ব্যবস্থার মধ্যে অভ্যন্তরে একটা শোষণের ব্যবস্থা চালু রাখবেন, একটা অগণতান্ত্রিক একটা শাসন ব্যবস্থা নিয়ে চালাবেন, আর সেখানে উপরে আপনার শাসন কাঠামোটা নির্বিঘ্নে চলবে, এটা হবে না। তাহলে আজকেও যারা বলছেন সদিচ্ছা ব্যক্ত করছেন, কিন্তু এই মূল জায়গায় কি হাত দিচ্ছেন? আমরা সেই প্রশ্নে ফেরত আসি। একজন সাংবাদিক বন্ধুর প্রশ্ন নিয়ে। আচ্ছা, আপনারা বললেন যে এতদিন ধরে আপনাদের যেই কার্যক্রম অথবা নীতি আদর্শ আপনারা প্রতিফলন ঘটাতে পারেননি, কেননা সমাজে দুর্নীতি ছিল বা আপনাদের ভয়েসগুলো এত ওইভাবে রেজ হয়ে আসেনি। তো এখন যদি আমরা দেখি যে এখন সমাজে যদি একটা ইভেন একটা পজিশনে এসেছে, তো এই ইভেন পজিশনটা কাজে লাগিয়ে আপনি কতটুকু সুফল পেতে পারেন, অথবা আপনাদের ভয়েসটা কিভাবে কতটুকু আপনারা রেজ করতে পারেন এবং গণমানুষের কাছে আপনারা পৌঁছতে পারেন, কিভাবে আপনারা পরিকল্পনা করছেন যদি লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়ে থাকে? আমরা যেটা করার চেষ্টা করছি যে এই সময় বামপন্থীরা আমরা সবাই কাছাকাছি আসার চেষ্টা করছি। আমরা এই কমন ইস্যুগুলি নিয়ে ফাইট বিল্ড আপ করছি। আমরা যেমন একটা ট্রাইব্যুনাল করা হচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংক, IMF এর যে এডিবি, তারা যে আমাদের দেশকে লুণ্ঠন করেছে তার বিরুদ্ধে। আমি আপনাকে একটা সংশোধন করতে চাই যে আগে আমরা বামপন্থীরা কমিউনিস্টরাই শুধু ওয়ার্ল্ড ব্যাংক, IMF এর বিরুদ্ধে বলতাম। আজকে কিন্তু অবস্থাটা তা না। আজকে ব্যবসায়ীরা, পুঁজিপতিরা, তারা কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক, IMF এর বিরুদ্ধে বলছে। অর্থাৎ জনগণ আমাদের কথা যে সত্য সেটাকে গ্রহণ করে নিচ্ছে। সেই স্ট্রাগলগুলি আমরা বিল্ড আপ করবো, লড়াই করব, এবং লড়াই আরো হবে। আমরা দেখেছি আমাদের এখানে যদি আমরা লড়াইয়ের মডেল যদি দেখি, তাহলে ফুলবাড়ির মডেল আছে, আমাদের খালিশপুরের মডেল আছে, আমাদের গার্মেন্ট বিদ্রোহের মডেল আছে, আমাদের খানসাট আছে, শনি রাখা আছে। এবং আপনি যদি বলেন, আপনি যদি রুশ বিপ্লবের কাহিনী পড়েন, এগুলি কিন্তু একত্র হয়েই কিন্তু একদিন একটা বিপ্লব আমাদের দেশে। প্রথম কথা হলো লেভেল প্লেইং ফিল্ড কথাটা একটু বিভ্রান্তিকর। দুই কুস্তিগির লড়বে, তার জন্য আপনারা সমান জমি তৈরি করবেন আর জনগণ দর্শক থাকবে, এই কথার কোনো মানে হয় না। তাহলে হোয়াট ইজ দি রোল অফ দি পিপল? তাহলে জনগণের যে অধিকার, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এবং কাজ, সেই ব্যাপারে অ্যাক্সেস আছে কি? রাব্বানী সাহেব জাস্ট উনি বলতেছিলেন যে এই যে একজন প্রশ্ন করেছিল যে আদালতে যেতে পারবে কিনা। আমাদের স্বাধীনতা উত্তর জনগণের আকাঙ্ক্ষা যেটা ছিল, একটা বড় দুর্বলতা, সংবিধানে অনেক গণতান্ত্রিক অধিকার সেগুলি দেওয়া হলেও এই যে মানুষের মৌলিক অধিকার, সেটাকে কিন্তু মৌলিক অধিকার যে চাপটা তার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি। তাহলে এখন আপনি লেভেল প্লেইং ফিল্ড বলছেন, এটা কার জন্য? একদম কুস্তির মহড়া দেবে
মানে যারা সেখানে পার্লামেন্টে ওই কিছু টাকা খরচা করবে বা এখন বলছেন যে কিছু কম টাকা খরচা করে তারা পার্লামেন্টে যাবে, তাহলে জনগণ অফ দি পিপল ফর দি পিপল বাই দি পিপল কথা বলছেন, সেই যে পিপল, সেই পিপলের তার যে অ্যাক্সেস সেটা এডুকেশনে নাই, খাওয়ায় নাই, তার ঘর নাই, তার চিকিৎসা নাই, কোনো জায়গায় তার কোনো অ্যাক্সেস নেই। আমরা যদি সমাজের এই অংশটিকে বিবেচনায় নিয়েই, আপনাদের বামপন্থীদের অবস্থা কি? আপনারা কি ঐক্যবদ্ধ? আপনারা কি, আপনাদের দেখতে পাই ফ্রন্ট গঠন করেন, মোর্চা গঠন করেন, 11 দল হয়, আপনাদের ইউনাইটেড হতে কি সমস্যা? ইউনাইটেড তো আমরা একভাবে আছি, কারণ আমরা যেমন আমাদের দল যদি ধরেন, আমরা এই 27 বছরের মধ্যে 25 বছর ইউনাইটেড অবস্থাতে ছিলাম, তাহলে এক একটা পরিবর্তিত পরিস্থিতিতে ঐক্যের ধরন পাল্টায়, শক্তি সমাবেশের ধরন পাল্টায়। এখন সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে, কেউ সেখানে বলতে পারেন যে এই ধরনের ফরমেশনটা আরো ওয়াইডার হতে পারতো কিনা, সেটা আরো কনসলিডেট থাকতে পারতো কিনা, তার কর্মপন্থা সঠিক ছিল কি ভুল ছিল, এটা বিশ্লেষণ হতে পারে। কিন্তু সেখানে আমরা ঐক্যবদ্ধ অবস্থানে নাই কেন? ওনারা একটা বাম ফ্রন্টে আছেন, আমরা গণতান্ত্রিক বাম মোর্চা আছি, আর আমরা সবাই মিলে একটা যুগবদ্ধ ধারা, ঐক্যবদ্ধ একটা কর্মকাণ্ড। আমি একটা দর্শকের একটি প্রশ্ন শুনবো সংকলিত অংশ থেকে। আমার নাম ওটু। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে করে ওঠা আন্দোলনে আপনারা ছিলেন, কিন্তু সে আন্দোলন সফল করতে পারেননি। এখন আবার যুদ্ধাপরাধীদের বিচার চাইছেন, সেটা কিভাবে হবে? আমার মনে হয় দর্শক গণ আদালতের কথা বলছিলেন, যে আন্দোলনে বামপন্থীরা ছিল এবং সফলতা পায়নি, এখন আবার যুদ্ধাপরাধীদের যে বিচারের দাবিতে যে আন্দোলন, সে আন্দোলনে বামপন্থীরা আগাগোড়া দৃঢ় ভূমিকা পালন করেছে, কমিউনিস্ট পার্টি সহ বিভিন্ন পার্টি দৃঢ় ভূমিকা পালন করেছে। কিন্তু এই আন্দোলনের সাথে বিভিন্ন সময় দক্ষিণপন্থী দলগুলি, কিন্তু বুর্জোয়া দলগুলি, ধনিকদের দলগুলি বিশ্বাসঘাতকতা করেছে। পলিটিক্স অফ কনভেনিয়েন্স, তার সুবিধার জন্য কোনো সময় জামাতের সাথে, যুদ্ধ অপরাধীদের সাথে তারা সমঝোতা করেছে, তারা কৌশলগত ঐক্য করেছে, কেউ কেউ জোট বেঁধেছে। কিন্তু বামপন্থীরা আগাগোড়া এটা নিয়ে তারা লড়াই করে যাচ্ছে এবং আগামীতেও আমরা লড়াই করে যাব। এবং এটাও দেশের মানুষকে বুঝতে হবে যে যেই দলগুলি তারা মুক্তিযুদ্ধের কথা বলে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, কিন্তু মুক্তিযুদ্ধের মৌলিক আদর্শ যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, আপনার গণতন্ত্রের জন্য, সমাজতন্ত্রের জন্য লড়াই, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই, মুক্তিযুদ্ধ তো লড়াই হয়েছিল আমেরিকার বিরুদ্ধেও, সেই লড়াইগুলি যদি না বোঝে এবং এই যুদ্ধ অপরাধীদের সাথে আপোষ করে, যুদ্ধ অপরাধীদেরকে নমিনেশন দেয়। আমরা দেখলাম গত ইলেকশনের সময় যে ইলেকশন বাতিল হয়ে গেল, পাঁচজন রাজাকারকে, মৌলবাদীকে তাদেরকে নমিনেশন দেওয়া হলো, তাদের সাথে মৌলবাদী চুক্তি করা হলো। তাদেরকেও আমাদের এক্সপোজ করতে হবে। সেই সব দলে মুক্তিযুদ্ধের পক্ষের অনেক লোক আছে, কিন্তু এই ধরনের প্রবণতার বিরুদ্ধে কিন্তু গণধিক্কার সৃষ্টি করতে আপনি হবে। কিভাবে এক্সপোজ করবেন? কারণ আপনি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, সিপিবি প্রায় দেখা গেছে যে আওয়ামী লীগের সঙ্গে একটা আন্দোলন গড়ার, এক ধরনের সখ্যতা তৈরি করার চেষ্টা থাকেন। এটা আপনাদের দলের ইতিহাসে বারবারই এসেছে। এই জিনিসটা কবে দেখেছেন আপনারা? বাকশালে আপনারা কেন গিয়েছিলেন? না, আমরা বাকশাল তো তখন লিগালি করে ফেলেছিল, তখন আমার তো কোনো পার্টি ওয়াজ ব্যান্ড। আমরা তো এর আগে শুনেন, আমরা অতীতে ন্যাপের মধ্যে কাজ করেছি, আমরা আওয়ামী লীগের মধ্যে কাজ করেছি। আমাদের পার্টি ব্যান হয়ে গেলে আমরা আমাদের অ্যাক্টিভিটি চালাতে হবে, সেটি আপনি বলছেন কৌশল হিসেবে। কিন্তু আমরা অতীতে আওয়ামী লীগের সাথে আমরা যে ঐক্য করেছি, বঙ্গবন্ধু আওয়ামী লীগের সাথে, এবং অতীতে আমরা 15 দল করেছি ইত্যাদি, সেখানে আমরা মনে করি যে ঐক্য করে ভুল করিনি। আমরা ঐক্য করেছি, কতগুলি পজিটিভ পদক্ষেপ যেগুলি নেওয়া হয়েছিল সেটার পক্ষে আমরা দাঁড়িয়েছি। কিন্তু আমাদের ভুল ছিল, যেটা কমিউনিস্ট পার্টির বিশেষ করে, যে আমরা সেই সময় আওয়ামী লীগের যে ব্যর্থতা, তার ব্যর্থতার বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তোলা এবং বিরোধী শক্তি আমরা গড়ে তুলতে পারিনি। এইটা ছিল আমাদের উইকনেস। কিন্তু এই যে গর্বাচভের এই পতন এবং পরবর্তীকালে যে আমরা পার্টি থেকে যে সুবিধাবাদীরা চলে গেল, যারা বিশ্বাসঘাতকতা করলো, সমাজতন্ত্রে চলে গেল, তারপর থেকে কিন্তু পার্টি আমাদের ইন্ডিপেন্ডেন্ট লাইন থেকে কোনো সময় বিচ্যুত হয়নি। আমরা কিন্তু 14 দলে যাইনি, আওয়ামী লীগের সাথে কোনো অ্যালায়েন্স করিনি। আমি আবার আপনার কাছে ফিরে আসবো। ধর্মের রাজনৈতিক ব্যবহার এবং যুদ্ধ অপরাধ ইস্যুতে আপনাদের বক্তব্য। যুদ্ধ, একটা দেশ যদি যুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়, তাহলে সেই দেশের শাসক গোষ্ঠীর প্রধান এবং অন্যতম প্রধান দায়িত্ব হচ্ছে যুদ্ধ অপরাধের বিচার করা। কেন? কারণ যুদ্ধের এই যে যুদ্ধটা হলো, তার যে ন্যায্যতা প্রতিষ্ঠা পায় এবং শাসক শ্রেণীর শাসন করার নৈতিক অধিকারও সে লাভ করে। কিন্তু আমাদের দেশ একটা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হওয়ার পরেও শাসক শ্রেণী এই যুদ্ধ অপরাধের বিচার না করে তারা আমাদের যে আজকে যে যারা যুদ্ধ অপরাধী, তারা এই যে কথা বলার সুযোগটা তারা করে দিয়েছে। ফলে এখন এই যুদ্ধ অপরাধটা যারা করেছে, তারা একটা রাষ্ট্রের বিরুদ্ধে করেছে, একটা স্বাধীনতাকামী পুরা জনগোষ্ঠীর বিরুদ্ধে করেছে। ফলে এটা রাষ্ট্রের দায়িত্ব। অতীতে 36 বছর ধরে এই কাজটি হয়নি।
সেইটা না করার জন্য এখন যারা বলছেন বর্তমান যারাই ক্ষমতায় আছেন তাদের দায়িত্ব হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার করা। আর 36 বছর যুদ্ধ অপরাধীদের যারা বিচার করে নাই তাদের বিচার জনগণ করবে, জনগণের কাঠগড়ায় তাদের জানাতে হবে তারা কেন করেনি। কিন্তু যুদ্ধ অপরাধীরা যদি নির্বাচিত হয়ে আসে সেক্ষেত্রে আপনার কি বলবেন? ওরা কেন করেনি সেটা হলো যে 71 সালের আগে এই যুদ্ধ অপরাধীদের সঙ্গে পরবর্তীকালে যারা ক্ষমতাসীন শাসক শ্রেণী তাদের একটা বিরোধ ছিল, কারণ ওরা পাকিস্তানের দালাল ছিল। আর এরা 22 পরিবারের সঙ্গে এঁটে উঠতে না পেরে তারা একটা স্বাধীন ভূমি চাইছিল। ফলে যে বিরোধ, দেশ স্বাধীন হওয়ার পরে এই দুইজনের স্বার্থটা কাছাকাছি চলে এসছে। আমরা উভয় পুঁজিবাদের পক্ষে হওয়ার কারণে এরা এদেরকে মদত দিয়েছে বিভিন্ন ভাবে, এবং সেইভাবে তাদেরকে নির্বাচনই করতে দেওয়া উচিত। শেষ করি। এখন এটা হলো যে যেমন ধর্মের রাজনৈতিক ব্যবহার যেগুলি বলছেন, প্রথম কথা হলো যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে চেতনা, যে আকাঙ্ক্ষা, সেটাকে পদদলিত করা হয়েছে বারে বারে। যেমন ধরেন আমাদের সংবিধানে 2য় সংশোধনী, এটা দিয়ে গণতান্ত্রিক যে অঙ্গীকার এটাকে নস্যাৎ করা হয়েছে। 4র্থ সংশোধনী, 5ম সংশোধনী, 7ম সংশোধনী, 8ম সংশোধনী, এগুলি রেখে গণতান্ত্রিক শাসন হবে না। যেমন সংবিধানের মধ্যে আপনি যে বিসমিল্লাহ বসানো হলো, এখন এই যে কাজটা করেছে সেগুলো নিয়ে কিন্তু অন্য কেউ কথা বলছে না। এখন এর মধ্যে যে কোরআন শরীফের পরে প্রথম যে বুখারী শরীফের হাদিস, এটা শুরুতে তো বিসমিল্লাহ নাই, এবং ইসলামের নবী ওনার যে বিদায় হজের ভাষণ, অসংখ্য ভাষণে তিনি বিসমিল্লাহ বলেন নাই, বিদায় হজের ভাষণে তিনি বিসমিল্লাহ বলেন নাই, না বলে তিনি ভাষণ দিয়েছেন। তাহলে বাংলাদেশের সংবিধান এটা কোনো ধর্মগ্রন্থ না। তাহলে এই ধরনের পরিবর্তনগুলোর কথা বলছেন, যেগুলো সংবিধানে পরিবর্তন হয়েছে, সেগুলি একটু সাংবাদিক বন্ধুর প্রশ্ন খুব সংক্ষেপে সরাসরি বললেন যে তাদেরকে নির্বাচনই করতে দেওয়া উচিত না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অনেক যুদ্ধ অপরাধী অথবা জামাত ইসলামের রাজনীতি যারা করছে তারা কিন্তু সংসদে যাচ্ছে, বিপরীতে আমরা ওইরকম ভাবে বাম রাজনৈতিক থেকে যারা আসছে নেতৃত্ব থেকে ওইরকম ভাবে আমরা কেন পার্লামেন্টে ওনাদেরকে পাচ্ছি না? তাহলে জনগণের আচরণটাকে আমরা কিভাবে দেখছি? ওনারা আগেই বলেছেন করাপ্ট, এটা ব্যর্থ হয়েছে বলেই তো এখন আমরা নির্বাচনী সংস্কারের কথা বলছি। কাজে সেখানে আপনি ভালো মানুষ আসবে কিভাবে? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আপনি তাদেরকে তো নির্বাচনেই দেওয়া উচিত না। আপনি কত লোকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা এই সরকার করছে, গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করে, তাদেরকে আপনি রাষ্ট্রদ্রোহী মামলার মধ্যে ঢুকাই দিচ্ছেন। তা আপনি এদেরকে ঢুকাইতে পারেন না? এরা রাষ্ট্রদ্রোহ মামলা, এদেরকে চিহ্নিত হওয়া বাকি। আমি যদি ঠিক এই অবস্থায় আপনাকে একটু প্রশ্ন করতে পারি, আপনারা নিজেরাই বলছেন যে এই দেশে গণতান্ত্রিক কালচার গড়ে ওঠেনি, যেটি তাহলে সমাজতান্ত্রিক কালচারকে আপনারা কিভাবে এত আশাবাদী হচ্ছেন? আমি এই কথাটা একটু বলে নেই। যেমন ওই যে যুদ্ধ অপরাধী হোক, তাদেরকে ইলেকশনে এখন ঠেকানো দরকার, এই কথা বলার আগে প্রথম কথা থেকে আসতেই পারতো না। আপনি ধরেন লিবারেশনের পরে জনসাধারণ এদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, যুদ্ধ করে পরাস্ত করেছে, আর শাসক শ্রেণী তাদের সঙ্গে আঘাত করেছে, এই কথাটা বুঝতে হবে আপনাকে। তাহলে 72 সালের স্বাধীনতার পরে এরা ইলেকশন করবে কোথায়? এরা জান নিয়ে পালাতে ব্যস্ত ছিল। তাহলে তারা এখানে তাদেরকে প্রথম সামাজিকভাবে পুনর্বাসন করা হয়েছে, রাজনৈতিকভাবে পুনর্বাসন করা হচ্ছে, এবং আমার সন্দেহ হচ্ছে যে এখন আইনগতভাবে পুনর্বাসনের একটা চক্রান্ত হচ্ছে কিনা ভেবে দেখতে হবে। আমি যদি ওই বুর্জুয়ারা যারা শাসক শ্রেণী তাদের যদি মদত না পেত, এরা পার্লামেন্ট ধরে তো সমাজেই তো দাঁড়াতে পারতো না। আপনারা নিজেরাই বলছিলেন যে এখানে গণতান্ত্রিক রাজনীতির যে অবস্থা বা কালচারের যে অবস্থা, সেক্ষেত্রে সমাজতন্ত্রের মতো এরকম একটি বিষয় আপনারা আশাবাদী কি করে? সেই কথাটা হচ্ছে এটা এরকম তো না যে আগে গণতন্ত্র হবে তারপর সমাজতন্ত্র হবে। গণতন্ত্র এবং সমাজতন্ত্র কানেক্টেড। যত সমাজতন্ত্র কত গণতন্ত্র হতে হবে। যেমন এই যে রুশ বিপ্লব সম্পর্কে বলা হয় যে আনডেমোক্রেটিক ছিল, ওয়ান পার্টি সিস্টেম ছিল, এটা খুবই কিন্তু ইনকারেক্ট এবং অপপ্রচার। হিস্ট্রি হচ্ছে এই 1917 সনে রাশিয়ার বিপ্লবের পর 1918 সনে পৃথিবীর ইতিহাসে প্রথম ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, সার্বজনীন ভোটাধিকার কিন্তু রাশিয়াতে চালু হয়েছিল। মেয়েদের ভোটাধিকার এই সুইডেনে কয়েক বছর আগে চালু হলো, অনেক জায়গায় চালু ছিল না। মেয়েদের ভোটাধিকার প্রথম চালু হলো, ইংল্যান্ডে ছিল না। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন, আপনারা বিপ্লবের ব্যাপারে আশাবাদী, কবে ঘটবে বাংলাদেশে? আমাদের এখানে আপনি কি আগে জানতেন যে ল্যাটিন আমেরিকাতে কবে ঘটবে? ওটা ফিডেল ক্যাস্ট্রো তো বুঝতে পারেনি, হয়ে গেছে। আমাদের এখানে যে গার্মেন্টস বিদ্রোহ হয়েছে আগে জানতেন, হয়ে যাবে। আমাদের এখানেও আমি বিশ্বাস করি এই দেশে আতখাচড়া করে কোন সমস্যার সমাধান হবে না। সর্বাঙ্গে ঘা মলম দেব কথা। এখানে একটা গণবিপ্লব হবে। এই প্রশ্নে আপনার উত্তরটি আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে। একটা ভুল বলা হচ্ছে। একটা গণতন্ত্র যখন আপনি বলছেন, একটা হলো বুর্জুয়া গণতন্ত্র, আর সমাজতন্ত্র মানে হলো হায়ার একটা উচ্চতর গণতন্ত্র। ফলে সেই বিষয়টা এখানে ব্যাখ্যা করার সুযোগ নাই। তাহলে এখন যেমন ধরেন আপনি একটা ভোট দিলেন, একটা এমপি হলো, কিন্তু এই গণতন্ত্র কারখানায় নাই,
কৃষি এলাকায় নাই, সমাজের সর্বস্তরে নাই। আরেকটা যেটা বলছেন যে সমাজতন্ত্র কবে হবে, সেটা শুধু বাংলাদেশ কেন, সারা বিশ্বব্যাপী। যেমন এই যে গত 2টা বিশ্বযুদ্ধ সাম্রাজ্যবাদীরা বাদিয়েছে, এখন এই শতাব্দীতে এখন এই যে আমেরিকা ইরাক দখল করে রেখেছে, যুদ্ধ বাঁধাচ্ছে, তাহলে এখন একটা 3য় বিশ্বযুদ্ধের দিকে কিন্তু সারা পৃথিবী এগিয়ে যাচ্ছে। এবং এটা আগামী 20-30 বছরের মধ্যে শুধু বাংলাদেশ না, সারা পৃথিবী জুড়ে বহু দেশের সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এবং সেটা আমাদের দেশে সেই আন্দোলনে আমরা এগিয়ে মঞ্জুরুল হাসান খান, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ 21-এর সময়ে সময় দেওয়ার জন্য। সাংবাদিক বন্ধুরা, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ 21-এর সময়ের সঙ্গে থেকে সমাজতন্ত্রের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ নিয়ে আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। দেখা হবে আগামীকাল ঠিক